আজ ৫ দিন হলো এই ঘরে আমি বন্দি। ঠিকমতো খাবার পাচ্ছি না, বাইরে কী হচ্ছে তাও জানি না। শুধু মাঝে মাঝে মানুষের চিৎকার, ফিসফাস আর ঘৃণা ভরা কথাগুলো কানে আসে। ঘরের এক কোণে বসে আছি, দেয়ালের রং উঠে গেছে, জানালার গ্রিলের ফাঁক দিয়ে একটু আকাশ দেখা যায়, সেই আকাশটার দিকেই তাকিয়ে আছি। আমার নাম আরিয়ান। ৫ দিন আগ পর্যন্ত আমি একজন সাধারণ কলেজ ছাত্র ছিলাম। আমার স্বপ্ন ছিল, আশা ছিল, ভবিষ্যৎ ছিল। আজ আমার পরিচয় একটাই, মানুষের চোখে আমি একজন অপরাধী। অথচ আমি জানি আমি নির্দোষ। অনেক সময় সত্যি কথা বলার পরও কেউ বিশ্বাস করে না। আর একটা মিথ্যা যখন হাজার মানুষের মুখে ছড়িয়ে যায়, তখন সেটা সত্যির চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আমার সাথেও ঠিক সেটিই হয়েছিল ৫ দিন আগে। সকালে ঘুম ভাঙতে মায়ের ডাক শুনলাম, আরিয়ান উঠবি না, কলেজে যেতে হবে না। আমি চোখ মুছতে মুছতে উঠে বসলাম। ঘড়িতে সকাল ৮টা। বিছানা থেকে নেমে বারান্দায় আসতেই মা হেসে বলল, তোর জন্য গরম গরম পরোটা বানিয়েছি। আমি হেসে বললাম, মা তুমি না থাকলে আমি না খেয়েই মরে যেতাম। মা কপালে আলতো একটা চড় মেরে বলল, নাটক কম কর, আগে খেয়ে নে। আমাদের পরিবারটা খুব সাধারণ ছিল। বাবা একজন স্কুল শিক্ষক, খুব রাগী মানুষে হলেও ভেতরে ভেতরে আমাকে অনেক ভালোবাসতেন। মা ছিল পুরো সংসারের প্রাণ। আর আমি ছিলাম তাদের স্বপ্ন। বাবা সবসময় বলতেন আমার ছেলে একদিন অনেক বড় হবে। আমি তখন হাসতাম, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করতাম একদিন সত্যিই কিছু একটা করব। সেদিনও সব কিছু স্বাভাবিক ছিল। আমি জানতাম না কয়েক ঘন্টা পরে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কলেজে পৌঁছানোর পর বন্ধু রাফি এসে কাঁধে হাত রাখলো, বলল, কী খবর ভাই? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তখন রাফি বলল, তোর জন্য একটা খবর আছে। কী খবর? তখন রাফি বলল, মেহরিন আবার তোর খোঁজ করছে। আমি বিরক্ত মুখে বললাম, দোস্ত আর কোনো বিষয় পেলি না? রাফি হেসে উঠল, ভাই কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে তোর পিছে ঘুরে আর তুই পাত্তাই দিস না। আমি কিছু বললাম না। মেহরিন নামটা শুনলে আমার মাথা ব্যথা করতো। সে আমাদের কলেজের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক, শত শত ফলোয়ার, সবসময় লোকজন দিয়ে ঘেরা। কিন্তু একটা জিনিস সে সহ্য করতে পারতো না, প্রত্যাখ্যান। আর আমি তাকে কখনোই গুরুত্ব দিইনি। সম্ভবত এটাই ছিল আমার অপরাধ। দুপুরে লাইব্রেরিতে বসে পড়ছিলাম, হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, ক্যান্টিনের পেছনে আসো, জরুরি কথা আছে। মেসেজটা মেহরিনের। প্রথমে যেতে চাইনি, কিন্তু পরে ভাবলাম কী এমন কথা থাকতে পারে। আমি ধীরে ধীরে ক্যান্টিনের পেছনে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মেহরিন একা দাঁড়িয়ে আছে। আজকে তাকে অদ্ভুত লাগছিল, চোখে অন্যরকম একটা দৃষ্টি। আমাকে দেখেই বলল, তুমি এসেছো? আমি বললাম, কী ব্যাপার? কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বলল, আমি তোমাকে পছন্দ করি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই কথাটা আমি আগেও বুঝেছিলাম, কিন্তু সরাসরি কখনো বলিনি। তখন আমি বললাম, দুঃখিত। মেহরিন ভ্রু কুঁচকালো। তখন সে বলল, দুঃখিত মানে? তখন আমি বললাম, আমি কোনো সম্পর্কে যেতে চাই না। তখন মেহরিন বলল, আমার সাথেও না? আমি বললাম, কারোর সাথেই না। মুহূর্তের মধ্যে মেহরিনের মুখের হাসি মিলিয়ে গেল। তখন মেহরিন বলল, তুমি জানো আমি কে? আমি শান্তভাবে বললাম, জানি। তখন মেহরিন বলল, তাহলে আমাকে না বলার সাহস কোথা থেকে আসে? আমি হালকা হেসে বললাম, কারণ মানুষকে টাকা দিয়ে বিচার করি না। কথাটা বলেই বুঝলাম সে রেগে গেছে, খুব রেগে গেছে। সে দাঁত চেপে বলল, তুমি এর জন্য অনুতপ্ত হবে। আমি গুরুত্ব দিলাম না, কারণ আমি জানতাম না সামনে কি অপেক্ষা করছে। পরদিন সকাল, ফোনের শব্দে ঘুম ভাঙল। একটার পর একটা কল, মেসেজ, নোটিফিকেশন। আমি অবাক হয়ে ফোন হাতে নিলাম। তারপর আমার পৃথিবী থমকে গেল। ফেসবুক খুলতে একটা পোস্ট চোখে পড়ল। পোস্টটা মেহরিনের। সেখানে লেখা, আমি কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। কলেজের ছাত্র আরিয়ান আমাকে একা পেয়ে জোর করে স্পর্শ করেছে এবং আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। আমি বিচার চাই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, হাত কাঁপছিল। এটা কি? আমি তো এমন কিছু করিনি। কমেন্টে হাজার হাজার মানুষ আমাকে গালাগালি দিচ্ছে। কেউ লিখছে ধর্ষকের ফাঁসি চাই, কেউ লিখছে এমন জানোয়ারকে বাঁচিয়ে রাখা উচিত নয়, আবার কেউ আমার ছবি শেয়ার করছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটা মিথ্যা পোস্ট কয়েক ঘন্টার মধ্যে আমার পুরো জীবন শেষ করে দিয়েছে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে বাবার গর্জন শোনা গেল, আরিয়ান। আমি দৌড়ে বের হলাম। বাবার হাতে ফোন, চোখ লাল। বাবা বলল, এগুলো কি? তখন আমি বললাম, বাবা আমি কিছু করিনি।
তখনই ঠাস করে আমাকে একটা চড় মারলো। আমি মেঝেতে পড়ে গেলাম। জীবনে প্রথমবার বাবা আমাকে মেরেছেন। মা দৌড়ে এসে বললেন, ওকে মারছো কেন? বাবা চিৎকার করে বললেন, তোমার ছেলে কি করেছে দেখেছো? মা কাঁপা হাতে ফোনটা নিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের রং বদলে গেল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, মা বিশ্বাস করো আমি কিছুই করিনি। মা আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বললেন না। সেই নীরবতাটা আমার বুক ভেঙে দিল, কারণ আমি বুঝে গেলাম মা আমাকে বিশ্বাস করছে না। সেদিন দুপুরের মধ্যেই পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়লো। বাড়ির সামনে লোকজন জড়ো হতে লাগলো। প্রতিবেশীরা ফিসফাস করছে। যখন জানালার পাশে গিয়ে দাঁড়ালাম, শুনতে পেলাম, ওই যে ছেলেটা, চেহারা দেখে তো ভালোই মনে হয়। এলাকার ছেলেদের বিশ্বাস নেই। মেয়েটা এক বড়লোকের মেয়ে, মিথ্যা বলবে কেন? আমি ধীরে ধীরে জানলা বন্ধ করে দিলাম, কারণ তাদের কথার উত্তর আমার কাছে ছিল, কিন্তু তারা শুনতে চাইতো না। সন্ধ্যার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই 2 জন পুলিশ ভেতরে ঢুকলো। আমার বুক ধরে ধুক করে উঠল। পুলিশ অফিসার বললেন, আরিয়ান কে? আমি সামনে এগিয়ে গেলাম, বললাম আমি। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, তদন্ত চলছে, প্রয়োজনে থানায় ডাকা হবে। আমার বাবা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল তিনি যেন পৃথিবীর সবচেয়ে লজ্জিত মানুষ। আর আমি তখনও ভাবছিলাম, কেন মেহরিন কেন এটা করলো? আমি শুধু তাকে না বলেছিলাম, শুধু এতটুকুর জন্য। রাত গভীর হলো। আমি নিজের ঘরে বসেছিলাম। মা খাবার এনে দিল। খাবারের টেবিলে রেখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি ধীরে ধীরে বললাম, মা। তিনি তাকালেন, তুমি কি বিশ্বাস করো আমি এটা করিনি? মায়ের চোখ ভিজে উঠল, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, শুধু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চুপচাপ বসে রইলাম। সেদিন রাতে প্রথমবার মনে হলো আমি সত্যি একা হয়ে গিয়েছি।